This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। এবারের ভোটে গ্যারান্টির রমরমা, একদিকে মোদির গ্যারান্টি আর একদিকে দিদির গ্যারান্টি। ওয়ারেন্টির জমানা এটা। সচরাচর গ্যারান্টি কেউ দেয় না, কিন্তু খেয়াল করে দেখুন কারা গ্যারান্টি দিচ্ছে। রাজনৈতিক দল যাদের ওই গ্যারান্টি ওয়ারেন্টি মানে কোনো কিছুতেই খুব একটা কিছু লোকজন নিশ্চয়তা পায় না, কিন্তু তারাই এই ওয়ারেন্টির জমানায় দুদলই, আমাদের এখানে যদি ধরেন বিজেপি তৃণমূল দুদলই, তারা বুক ঠুকে গ্যারান্টি দিচ্ছে। গত 7ই এপ্রিল কোচবিহারে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সভায় অনেকটা গ্যারান্টি দেওয়ার ঢঙ্গেই তো প্রধানমন্ত্রী বলে গেছেন যে আগামী 5 বছরে দুর্নীতিগ্রস্তদের ঘুম ছুটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে ওই একই কথা বলেছেন। তার সরকার দুর্নীতি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই ভোটের পরেও এজেন্সির কাজ বন্ধ হবে না। এটাই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ দুর্নীতির যে তদন্তগুলো ইডি আর সিবিআই করছে সেগুলো বন্ধ তো হবেই না, উল্টে আরও গতি পাবে। এটা একটা বার্তা সাধারণ মানুষের কাছে। হয়তো তারা ভাবছেন যে কোথাও গিয়ে এবার এটা সুরাহা তাহলে হবে আর কি। আর অপোনেন্ট পার্টিগুলোর কাছে এটা আবার একটা সতর্ক বার্তা যে আবার তাহলে এবার কি, এরকম একটা টেনশনের স্রোত শিরদাঁড়া দিয়ে অনেকেরই ওঠানামা করবে আর কি। এই দুটো এক বার্তায় দুদলকে এইভাবে মানে বার্তা এবং সতর্ক বার্তা একসঙ্গে দেওয়ার এরকম একটা অসাধারণ এক্সাম্পল খুব কম পাওয়া যায়। আবার তার মধ্যে একটা অন্যরকম বার্তাও আছে, অপেক্ষার বার্তা। লোকজনের মনে হতেই পারে যে তাহলে যে তদন্তগুলো শুরু হয়েছিল বেশ জোর কদমে চলছিল, তারপরে দেখছি চলছে তো চলছেই, সেগুলো আরও কতদিন চলবে কে জানে। এরকম একটা বার্তা যখন দিলেন আগামী আরও 5 বছর ধরে ভোটের পর, তারপর আবার পরের ভোট, কে জানে কতদিন চলবে। তো যাই হোক, একটা বার্তা 3 রকম একটা অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে পৌঁছে গেছে, আমাদের কাছে অন্য আর যার কাছে পৌঁছে গেছে। এই বার্তাটাই দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, যে এটাই চেয়েছিলেন সবার কাছে যত রকমভাবে পৌঁছবে তত বেশি বিভিন্ন রকম উদ্দেশ্য সিদ্ধ হবে। হয়তো ভোটের বাজারে আমরা কেউ অনেকেই ভাববো যে এই তো এরকম আরও 5 বছর তার মানে দরকার, সেই জন্য তারা গিয়ে ভোট দেবেন আর কি। আবার বিরোধী দলের লোকজন যাদের শিরদাঁড়া দিয়ে অনেকেরই ওই স্রোত বইছে ঠান্ডা কুল, তো তারা হয়তো ভাববেন যে এই রে আবার এজেন্সি আসবে, তার থেকে কোথাও গিয়ে কি করলে আর কি এজেন্সিকে এড়ানো যাবে, সেই সব ভাবনা চিন্তা করবেন। এরকম চলবে, সব কিছুরই প্রভাব হচ্ছে ভোটে পড়বে, এটা পরিষ্কার। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী এবং আমলাদের তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন যে আগামী 5 বছরের কাজের রূপরেখাটা তৈরি করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদেরও প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে আগামী 5 বছরের কাজের ছক সাজিয়ে ফেলতে হবে। ভাবুন, যার সামনেই কদিন পরের থেকে ভোটের পরীক্ষা শুরু, তিনি পরের ক্লাসের প্রিপারেশান নিয়ে নিতে শুরু করেছেন। পরীক্ষায় পাস না ফেল তার না জেনেই কী করে এরকমভাবে কেন্দ্রীয় সরকারি আমলা আর মন্ত্রীদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছেন। এইসব প্রশ্নের একটাই উত্তর হতে পারে, কনফিডেন্স, আত্মবিশ্বাস। প্রধানমন্ত্রীর এটা আত্মবিশ্বাস কতটা, মানে কনফিডেন্স কতটা, অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, সেটা বিরোধীরা প্রচার করছে সেটা ঠিক কিনা, এই বিষয়গুলো এখন চলবে আর কি। এইটার উপরে কিন্তু আসল বিষয়টা অপেক্ষা করে আছে বা কোথাও গিয়ে নির্ভর করে আছে। কি বলি না আমরা, এটাই হচ্ছে এবার ইলেকশনের কি আর কি।
মূল চাবিকাঠি। ভোট প্রচারের আগে শুভ মহরত এটা হয়, তো সেই শুভ মহরতেরও হওয়ার আগে সংসদের অধিবেশনেই নরেন্দ্র মোদী বলে দিয়েছিলেন যে এবারে বিজেপি একাই নাকি 370টা সিট পাবে আর এনডিএ 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। প্রধানমন্ত্রী 400+ বলেছিলেন, নির্দিষ্ট করে বলেননি যে 400 পার করে কোথায় গিয়ে থামবে এনডিএ, সেটা স্পেসিফিক করার দায়িত্ব কি নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের দিনহাটায় মুখ্যমন্ত্রী বলেছেন 400 নয়, এনডিএ নাকি 420টা আসন পাবে। এবার কেন বললেন, এই গোটা ব্যাপারটার মধ্যে কতটা সার্কাজম আছে, মানে একটা শ্লেষ মেশানো আছে, নাকি কোনো সময় অনেক সময় ভেতরে যেটা চলে সেটাই মুখে চলে আসে। মানে রাজনীতিকদের তো কোথায় কি বলতে চান, কার আত্মবিশ্বাস কে বাড়াতে চান বা কীভাবে কমাতে চান, মানে বাড়াচ্ছেন আত্মবিশ্বাসটা কমাচ্ছেন, সেটাও কিন্তু বোঝা আপনার আমার কর্তব্য না। पहले बोला था जब बंगाल में इलेक्शन हुआ था, इसका बाद 200 पार, 70 में रुक गया, 294 सीट था। और अभी हिंदुस्तान में 543 में इलेक्शन हो रहा है। अभी से बोलने शुरू किया आपका बार 400 पार। हम बोला 400 पार क्यों, 420 में जाओ ना, 420 पार करो, तो 420 का सरकार बनेगा जो देश के लिए लोगों को जेल खाना में डालेंगे, लोगों को चुन चुन के मारोगे, IBED भेजोगे, NIA भेजोगे, इनकम टैक्स भेजोगे। না তাহলে কোথাও গিয়ে কটাক্ষই করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। 420 এই কথাটা কেউ আর প্রশংসা করতে কেউ বলেন না, কিন্তু এটা কিন্তু মাথায় রেখে দেবেন যে রাজনৈতিক নেতা তো তাদের ফেস ভ্যালুতে সবসময় নিতে নেই, তারা বলেন যেগুলো 2-3টে মানে থাকে। তো এক্ষেত্রে ওই 420টা তিনি কী অর্থে বলেছেন, হয়তো আপনারা যেভাবে 420কে ব্যাখ্যা করবেন বা 420 বললেই মনের মধ্যে যে ছবিটা ভেসে ওঠে, যে কথাগুলো ভেসে ওঠে, হয়তো তিনি সেগুলো বলতে চানইনি। তিনি হয়তো সত্যিই 420 বলতে চেয়েছেন, 420টা সিটের কথা বলতে চেয়েছেন। মুশকিল হয়ে যাবে কিন্তু তখন। কিন্তু সংখ্যাটাকে ওই সংখ্যা হিসেবে যদি দেখতে শুরু করেন, তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন খচখচ করতে শুরু করতে পারে। কটাক্ষ করতে গিয়ে কি তিনি ওই খেলা শেষের আগেই আসলে হার স্বীকার করে নিলেন নাকি, মানে এই প্রশ্নটা কিন্তু উঠবে। দেখুন, লোকসভায় মোট আসন সংখ্যা কত, 543। এবার সরকার গড়তে লাগে 272টা। এবার 2019-এ শুধু হিন্দি বলয়ের রাজ্যগুলোর থেকেই এনডিএ জোট পেয়েছিল 203টি আসন। মাথায় রাখবেন, হিন্দি বলয়ে মোট লোকসভা কেন্দ্র 225, তার মধ্যে 203টেই জিতে নিয়েছিল এনডিএ। এবার লোকসভার ম্যাজিক ফিগার যদি 272 হয় আর হিন্দি বলয়ের রাজ্যগুলোর থেকে এনডিএ যদি এবারও ওই 203টে আসন জিতে ফেলে, তার মানে কি, খেলা তো ওখানেই শেষ হয়ে গেছে, যেরকম 19-এ গেছিলো। এবার 2019-এ রাম মন্দির প্রতিশ্রুতি ছিল, আর 2024-এর আগে লোকসভা ভোটের আগে রাম মন্দিরটা বাস্তব। অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, রামচন্দ্র নিত্য পুজো পাচ্ছেন, এবং বিজেপির আশা যে সেই পুজোর প্রসাদ তারা ভোট বাক্সে পাবেন। এবার হিন্দি বলয়ের যে জনতা, তারা জনতা শুধু না, জনতা জনার্দন, তারা দুহাত ভরে আশীর্বাদ করবে, এটাই তো ভাবছে বিজেপি। এবার যদি হিন্দি বলয় থেকেই 200+ আসন নিয়ে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যায় এনডিএ এবারও, তাহলে তাদের সরকার গড়া তো আটকাবেই না। তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সরকার গড়াটা খুব একটা সমস্যা নয়, সমস্যা বা টার্গেট কতগুলো আসন পেয়ে সরকার গড়বে, মানে রেকর্ড আর কি। রেকর্ডের জন্যই তো সবাই ছোটে। প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর 400 পার করে যাওয়ার টার্গেট শেষ পর্যন্ত এনডিএ পূরণ করতে পারবে কি পারবে না, বা করলে পেরিয়ে গিয়ে কার ভবিষ্যৎবাণী তারা সত্যি প্রমাণ করবে। একটা ওই প্রত্যেকটার একটা বার থাকে তো, মানে ধরুন প্রাথমিক লক্ষ্য 400 পেরিয়ে গেলে পরের ধাপ 420, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো এইরকম টার্গেট ধরে ধরে কেউ এগোতে পারেন। আমাদেরও ম্যাচ করানোর সময় এইভাবে টার্গেট ধরে ধরেই ম্যাচ করাতে হবে। এবার নরেন্দ্র মোদীর লক্ষ্য মেনে এনডিএ যদি এবার 400 পার করতে হয়, তাহলে এই হিন্দি বলয় থেকে আরও একবার 200টার বেশি আসন জিততে হবে। তারপরে বাকি 103 আসন থেকে আরও 200 আসন জেতার লড়াইটা থাকবে।
এবার এই যে বাড়তি 200, এক্ষেত্রে বিজেপির টার্গেট হচ্ছে দক্ষিণ ভারত আর পূর্ব ভারত, কারণ এই দুটো জায়গাতেই 2019-এর লোকসভা ভোটে সেরকম ফল করতে পারেনি তারা। এবার ওই জায়গার থেকে মানে ওই টার্গেট পূরণ করতে গেলে এই দুটো জায়গায় ভালো ফল করতেই হবে। কিন্তু দক্ষিণ আর পূর্ব ভারতে কি শুধু রামের নামেই কাজ হবে? বিরোধীরা বলছেন হবে না, আর সেটা বুঝেই নাকি এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। তৃণমূল তো বলছে একেবারে বুথ স্তর থেকে বেছে বেছে তাদের নেতা কর্মীদের অ্যারেস্ট করার জন্য এজেন্সিগুলোকে বিজেপি ব্যবহার করছে। আজ মুখ্যমন্ত্রীও বলেছেন এজেন্সি যদি ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে দলের মহিলা কর্মীদের তিনি বুথে বসিয়ে দেবেন। আবার সেই নারী শক্তির জয়গান। খেয়াল করে দেখুন প্রত্যেকটা কথার মধ্যে ইলেকশনের কি পয়েন্টগুলোকে তুলে তুলে ধরে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটে জেতার ব্যাপারে প্রধানমন্ত্রী যদি এতই কনফিডেন্ট হন তাহলে এজেন্সিকে ব্যবহার করতে হচ্ছে কেন? এবং শুধু প্রশ্ন করেই সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন যে সাহস থাকলে মুখোমুখি বিতর্কে বসুন প্রধানমন্ত্রী। এবং এই জায়গাটাতে আপনাদের একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বুঝে নিতে হবে যে এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটার জন্য আশায় বসেছিলাম যে এই এজেন্সিগুলো বিভিন্ন ব্যাপারে তদন্ত করছে, ইডি, সিবিআই, এনআইএ পরবর্তী ক্ষেত্রে, এবং কি কি বিষয়ের তদন্ত ভাবুন তো। এই যে মানে ধারাবাহিক একটা দুর্নীতির চক্র আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছিল। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত কিছু আমরা শুনলাম, এত টাকার পাহাড় দেখলাম, তার মালিককে, কতটা দুর্নীতি হয়েছে, কজন করেছে, কে কে আছে, এটা তো আমাদের জানার আগ্রহ রয়েছে। এবার ধরুন তারপর রেশন দুর্নীতি, সেই দুর্নীতির টাকা কে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কত টাকা, কে কে জড়িত, জানার আগ্রহ রয়েছে। আবার ধরুন তারপরে এই সন্দেশখালির ইস্যু, কারা এই শেখ শাহজাহানকে বাঁচাতে হামলা করেছিল এবং ওখানে ঠিক কী কী হতো, এটা জানার আগ্রহ রয়েছে। আবার ধরুন জলপাইগুড়ি বা রাজ্যের অন্যান্য প্রান্তে আবাস বা 100 দিনের যে বিভিন্ন অভিযোগগুলো বারবার তুলছে যে শাসক দল, যে কেন্দ্র বঞ্চনা করছে, টাকা আটকে রেখেছে, এই জন্য সাধারণ মানুষ টাকা পাচ্ছেন না। সত্যিটা কি সেটা, নাকি যেটা বিজেপি বলছে বা সরকার বলছে যে এদের সবাইকে টাকা দেওয়া হয়েছিল, রাজ্য সরকারের কাছে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু সে টাকার কোনো রকম হিসেব পাওয়া যায়নি, কোথায় কী খাতে খরচ হয়েছে, সেটাও তো জানার আগ্রহ রয়েছে, কে সত্যি কথা বলছেন। এবার এইগুলোর জন্য আমাদের তো ভরসা করে থাকতে হতো এজেন্সির ওপর, তারাই তো আমাদের চোখ, মুখ, নাক, কান সব কিছু, তারাই আমাদের আশা, ভরসা সব কিছু এই মুহূর্তে। এবার এইটা যত বেশি আমাদের বিশ্বাস হবে, যত এদের ওপর আমাদের আস্থা থাকবে, তত বেশি ভোটের বাক্সে অন্যরকম প্রভাব পড়ার কথা। এবার সেখানটায় যদি বারবার এটা বলে লোকের মনে ঢুকিয়ে দেওয়া যায় যে আসলে এরা এজেন্সিগুলো এগুলো সমস্তটা ভুল, মায়া, এদের যেটা দেখায় সে কাজটা এরা করে না, অ্যাকচুয়ালি এরা করে সেটাই যেটা কেন্দ্রীয় সরকার বলে দেয়, এবং সেটা পুরোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য, এই বিরোধীদের কোথাও গিয়ে দুর্নাম করা, তাদের বেছে বেছে জেলে পোড়া, তাদের হেনস্থা করা। তাহলে কি দাঁড়ালো? তাহলে তো ভিলেন হয়ে গেল এজেন্সি, যে এজেন্সি এখানে এসে বাংলার বদনাম করছে। এবার এইটা যদি একবার প্রমাণ হয়ে যায় তাহলে তো যেটা নিয়ে এত কথা, এই যে এত দুর্নীতি, এত প্রশ্ন, সব মিথ্যে হয়ে গেল। তাহলে থাকলোই না তাহলে এই গোটা গল্পগুলো কিছু। আর যদি কোনো রকম এরকম বিরূপ বিষয় নাই থেকে থাকে তাহলে তো শাসক দলের পোয়া বাড়ো, পুরো স্লেট পরিষ্কার, সাদা ধবধবে, কোনো অভিযোগই নেই। অভিযোগ যখন নেই তখন তো শুধু উন্নয়ন আছে আর লক্ষ্মীর ভাণ্ডার আছে, তাহলে তো ব্যাস কী হবে বুঝতেই পারছেন। এইভাবেই পুরো অঙ্কগুলোকে করা হয় এবং এইভাবেই প্রচারগুলো করা হয়। প্রত্যেকটা কথার মধ্যে দেখবেন সেই জায়গাটায় নিয়ে গিয়ে ফেলার চেষ্টা আছে। কিন্তু এইবারের ভোটে এত কিছুর পর তাহলে কি আপনাদের মনে হচ্ছে না দুর্নীতিটাই মুখ্য ইস্যু? বিজেপি কি এমন একটা অস্ত্র বেছে নিয়েছে যার মোকাবিলা করতে তৃণমূলকে ঘুরে ফিরে সেই ষড়যন্ত্রের তত্ত্বেই আটকে থাকতে হচ্ছে? একদিন मेरे को सब बैठो ना, चलो एक टीवी पैनल में डिस्कशन हो जाए, जो झूठा बात कहते हो तुम तुम्हारा बात रखो, हम हमारा बात रखते हैं,
हम देखते हैं कौन जीतते हैं कौन हारते हैं, वो तो जनता ने ठीक करेगा। যদি অ্যারেস্ট করে নিয়ে যায় ছেলেদের মা বোনদের ভোটে এজেন্ট বসিয়ে দেবেন। মা বোনেরা যে রান্না করে সে ভূতের কাজও করে, जो मर्जी करते हैं। अगर ऐसे ही चुनाव में जीतेंगे तो एनआईए क्यों भेजता है, सीबीआई के देखे क्यों अरेस्ट करता है? ईडी, आईबी, सीबीआई ये सब सारे अपने काम सारी एजेंसी जो है कर रही है। भारत को भ्रष्टाचार मुक्त करना है, ये हमारे प्रधानमंत्री का संकल्प है। यदि सारी एजेंसीज काम कर रही हैं, उनको लगता है कि एजेंसीज ने गलत तरीके से उन्हें फंसाया है, निराधार आरोपों के आधार पर उनको फंसाकर जो है जेल में डाला है, तो अदालत में तो उनको अदालत से संरक्षण प्राप्त हो सकता है। ये बोलकर हिम्मत कर लें कि अदालत को भी कब्जे में ले लिया है भारतीय जनता पार्टी ने, ऐसा संभव है? মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ডিবেটে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং শুনলেন তো চ্যালেঞ্জটা হিন্দিতে, যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। কিন্তু প্রধানমন্ত্রীর আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরটা দিয়ে দিলেন রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনি তো বললেন এজেন্সি তাদের কর্মীদের ফাঁসাচ্ছে মনে করলে কেন আদালতে সেটা প্রমাণ করতে পারছে না তৃণমূল? আজ রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় চার্জশিট জমা দিয়ে দিয়েছে ইডি। স্পেশাল কোর্ট ইডি দাবি করেছে যে এ রাজ্য থেকে রেশন দুর্নীতির 350 কোটি টাকা নাকি দুবাইয়ে পাচার হয়েছে। বাংলাদেশ থেকে সেই টাকা হাওয়ালার মাধ্যমে দুবাইতে পাচার হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কে টাকা এভাবে বিদেশে পাচার করলো? ইডি বলছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসী নাকি এই টাকা পাচারের পেছনে রয়েছেন। রেশন দুর্নীতি মামলার প্রথম চার্জশিটে ইডি কিন্তু দাবি করেছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 750 কোটি টাকা, কি অসাধারণ! টাকাগুলো কত ছোটোখাটো ব্যাপার হয়ে গেছে, কিরকম অক্লেশে বলে দিচ্ছি, 750 কোটি কোনো ব্যাপার না। এই 750 কোটি টাকা নাকি এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিদেশে পাচার করেছিলেন। আর যার কমিশন পেয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্য। এই অভিযোগই করেছিল ইডি এবং ইডি তার সঙ্গে জুড়ে দিয়েছিল এই শঙ্করাঢ্যর ঘনিষ্ঠ হচ্ছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। অর্থাৎ ইডি কি ঘুরে ফিরে এই তৃণমূল নেতাদের দিকেই বিদেশে টাকা পাচারের অভিযোগ করছে? দেখুন, আমরা দুর্নীতির বিরুদ্ধে, তবে সিবিআই, ইডি এখন ইলেকশনের সময় এসব বিজেপি এগুলো বাজারমাত করার জন্য করছে। নির্বাচনে বিজেপি হারছে এবং ওদের কোনো কর্মী নেই, পার্টির লোকজন নেই, যার ফলে ইডি সিবিআই দিয়ে এইসব করে মানুষের মনকে প্রভাবিত করার চেষ্টা করছে, এর ছাড়া কিছু না। দেখুন, রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং বিশ্বজিৎ দাসের 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আবার আজকেই নিয়োগ দুর্নীতি মামলায় আরও 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ী প্রসন্ন রায় এবং প্রাক্তন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহার জমি, ফ্ল্যাট এবং সংস্থার অ্যাকাউন্টে থাকা যাবতীয় টাকা বাজেয়াপ্ত হওয়ার পর খুব জানতে ইচ্ছে করছে, যদি তদন্তে এরা দোষী প্রমাণিত হন তাহলে কি এই সমস্ত সম্পত্তি নিলাম করে বা যা নগদ টাকাগুলো পাওয়া যাবে সেগুলো চাকরি দুর্নীতিতে প্রতারিতদের মধ্যে বিলি করে দেবে কেন্দ্র, ঠিক যেরকম প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আর এটাই তো মানে রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন। ওই রানিমা অমৃতা রায় তার সঙ্গে যেদিন ফোনে কথা বলেছিলেন তাকেও বলেছিলেন যে যারা চাকরির আশায় ঘুষ দিয়েছিলেন বা যারা টাকা দিয়ে কোনো রকম যাদের টাকা পয়সা গেছে আর কি এই দুর্নীতিতে, তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় সেই রাস্তা তিনি খুঁজবেন, আইনি পরামর্শ নেবেন। মানে তৃণমূলের শাসনে দুর্নীতিতে আম জনতার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের রাস্তা তিনি খুঁজছেন, এটাই প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছিলেন সেই সময় ভোটের আগে। মানে এই সময়টায় প্রধানমন্ত্রীর আশ্বাস সেটা তো ওই গ্যারান্টির মতোই, তাই না? তাই টাকা পয়সা, জমি জমা, সম্পত্তি এগুলো বাজেয়াপ্ত হচ্ছে শুনলে কি মনে হচ্ছে জানেন তো, যে নিশ্চয়ই এই ব্যাপারগুলো মাথায় রেখেছে ইডি, সেই জন্যই বেশি বেশি করে টাকা পয়সা সেগুলোকে বাজেয়াপ্ত করছে। কারণ তারা তো জানে অনেক মানুষকে টাকা দিতে হবে, গরিব মানুষ, ভুক্তভোগীর সংখ্যা কম নাকি। কিন্তু তদন্ত শেষে যদি ইডি অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করতে পারে তবেই তো এই সমস্ত প্রশ্নগুলো আসবে। এবার ধরুন সেইটা হলো, মানে তারা তথ্য প্রমাণ সব পেশ টেস্ট করতে পারলো, তাহলে এই টাকাগুলো সিরিয়াসলি পাবো
কিন্তু এর আড়ালেও আরেকটা প্রশ্ন তো লুকিয়ে থাকছে, টাকা পয়সা সেগুলো সাধারণ মানুষ হয়তো পাবে ঠাবে আর কি, কিন্তু এর মধ্যে আর কে আছে, কার কার নাম জড়িয়ে আছে, শেষ পর্যন্ত কার কাছে পৌঁছানো যাবে তার ঠিকানাটাও কি কোথাও গিয়ে খুঁজে পাবে ইডি? তবে নিয়োগ এবং বাকি সব দুর্নীতিগুলোতে যেভাবে ইডির আইনজীবী যেভাবে রেশন নিয়োগ এই সমস্ত ক্ষেত্র নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ এবং বক্তব্যগুলো আদালতে পেশ করেছে, একের পর এক নাম এসছে। ওই ধরুন সেখানে প্রথমে জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের দিক থেকে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠকে শঙ্করাঢ্যর ঘনিষ্ঠকে তার চেনা ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, সেই টাকা পাচার করেছে। এবার এই পাশে চলে আসুন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে কোথাও গিয়ে লিঙ্ক হচ্ছে কার, প্রসন্ন রায়, এ পাশে রয়েছেন এসপিসির নাম। মানে এতগুলো নাম না, এইগুলোর মধ্যে দিয়ে আসল কে তার ঠিকানা খোঁজাটা কি জটিল বলুন তো। এবং এই জটিল ঠিকানা খোঁজার জায়গাটাই ভাবতে গিয়ে খালি মনে হচ্ছিল এই সব পরপর নামের ঘনঘটা, এই সমস্ত থেকেই বোধহয় সুকুমার রায় লিখে গেছিলেন ওই ঠিকানা কবিতাটা, জানেন তো। আপনাদের যেটা দেখছিলাম, দেখতে দেখতে মনে হচ্ছিল যে একদম এক্স্যাক্ট তাই। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো, লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। এরকম অ্যাপ্রোপ্রিয়েট যোগাযোগ এবং নামের ঘনঘাটা, এর আড়াল থেকে সত্যি সত্যি কাউকে খুঁজে পাওয়া যাবে কি? আসল যার ওই মাথা বা ধেরেই দূর যেভাবেই ডাকুন, তার ঠিকানা খুঁজে কি পাওয়া যাবে? পাওয়াটা কিন্তু ক্রমশ আরও জটিল হবে, কারণ এখানেই সুকুমার রায় ওখানে থেমেছিলেন, এ তো চলছেই। এর মধ্যে এত নিয়োগ রেশন নিয়ে কথা বলছিলাম, তার মধ্যেই তো নতুন দুর্নীতির দরজা হাট করে খুলে গেছে, সেই জিটিএতে নিয়োগ দুর্নীতি। এবং এই জিটিএ বলে ভাববেন না যে ওখানে তো একটা অন্য আইন কানুন চলে, কিচ্ছু চলে না, ওটাও আমাদের রাজ্যেরই অন্তর্গত এবং আমাদের যাবতীয় যা আছে তার সঙ্গেই যুক্ত। এবং সত্যি কথা বলতে কি, এই গোটা বিষয়টা একটু বেশি মোটা দড়ি দিয়েই যুক্ত আমাদের সব কিছুর সঙ্গে, সরকারের সঙ্গে, প্রশাসনের সঙ্গে। সেটাকে অস্বীকার করার খুব একটা উপায় নেই। এবং কেন নেই সেটা বলতে গেলে আজ কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।